কলকাতা শহর গড়ে ওঠার পেছনে ছিলেন কোনো বাঙালি নন, একজন ব্রিটিশ অফিসার, যাকে সম্ভবত মনে করা হয় যে তিনি কলকাতা শহরের প্রতিষ্ঠা করেছেন। তিনি ভারতে এসে বাংলায় এসে বলা চলে এমনভাবে মিশতেন সকলের সঙ্গে, এবং তিনি কিন্তু বাংলা ভাষা অনায়াসে শিখে নিয়েছিলেন। তার এই মেলামেশা কলকাতাকে কলকাতার শহর বানিয়েছিল। অবশ্যই কলকাতা কিন্তু একটা গ্রাম ছিল, সেটা আমরা সকলেই জানি। আজকে বলবো তারই কাহিনী, জব চার্নকের জীবন বৃত্তান্ত। তিনি কিভাবে বাংলায় এলেন, কিভাবে বাংলা সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিলেন, এবং তিনটি গ্রামকে একসাথে বেঁধে শুরু করলেন কলকাতা শহরের নতুন এক সংস্কৃতি। আজকের ভিডিওতে থাকছে সেই রকমই কিছু অজানা গল্প। আজ কলকাতার ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হয়তো কিছু মনে হবে না, কিন্তু ভাবুন তো ৩০০ বছরেরও বেশি আগে হুগলি নদীর জোয়ার ভাটার ধারে সকালে কুয়াশা কেটে এক বিদেশি জাহাজ এগিয়ে আসছে। জাহাজ থেকে এক মানুষ কাদামাটির তীরে পা রাখছে, যেখানে তিনটে গ্রাম ছিল: সুতানুটি, কলকাতা আর গোবিন্দপুর। এটা আমরা সবাই জানি যে তিনটি গ্রাম মিলিয়ে তৈরি হয় কলকাতা শহর, যে শহর পরে বাংলার প্রাণ হয়ে উঠবে। কিন্তু এই প্রথম দিনের গল্পটা আসলে কেমন ছিল? পাঠ্য বই যা বলে তার চেয়ে সত্যিটা অনেক বেশি রহস্যময় আর জটিল। কি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা? বলা হয় জব চার্নক। এই জব চার্নকই বা কে ছিলেন? তিনি আসার আগেই বা কলকাতা কেমন ছিল? কলকাতা ছিল একেবারেই ফাঁকা। বাজার, নদীর ধারের ব্যবসা, হস্তশিল্প সবই চলতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় ব্যবসা করত ঠিকই, কিন্তু তাদের অবস্থান ছিল অনেকটাই অনিশ্চিত। ১৬৯০ সালে মুঘল রাজনীতির চাপ আর ব্যবসায়ীদের সমস্ত কিছু রাজনীতিক ব্যাপার স্যাপার মিলিয়ে মিশিয়ে কিন্তু জব চার্নক এসে পৌঁছলেন কলকাতায়। আর তারপরেই তিনি কি করেছিলেন, এখানে এসে দেশীয়দের সাথে একেবারে মিশে গিয়েছিলেন। আর এই তিনটে যে গ্রাম, গোবিন্দপুর, সুতানুটি আর কলকাতা, এই তিনটে গ্রাম কিন্তু তখন ছিল সাবর্ণ রাজ চৌধুরীর আন্ডারে। অতএব তার থেকে একটা শলা পরামর্শই এসে রাজনৈতিক দিক সামলে তিনি এই তিনটি গ্রাম কিন্তু কিনে নিয়েছিলেন, অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। এবং পরে ধীরে ধীরে সেই গ্রামগুলোকেই তিনি গড়ে তোলেন একেবারে শহরের ধাঁচে। এইভাবেই শুরু হয় কলকাতা শহরের নতুন, অর্থাৎ গ্রাম থেকে শহর হয়ে ওঠার জার্নি। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, জব চার্নক মানুষ হিসেবেও কিন্তু খুবই অদ্ভুত ছিলেন। ব্রিটিশ নথিতে এবং ওই সময়কার কিছু ডকুমেন্টেশনে পাওয়া যায় জব চার্নকের কলকাতায় আসাটা একটা খুবই ছোট ঘটনা, কিন্তু কলকাতা শহর গড়ে ওঠার পেছনে তার অবদান অনস্বীকার্য। আর একটা জিনিস না বললেই নয়, জব চার্নক কিন্তু প্রেমে পড়েছিলেন একজন ভারতীয় নারীর, বলা চলে এক বাঙালি নারীর। তিনি এখানকারই এক ব্যবসায়ীর কন্যা, যদিও তার নাম কিন্তু জানা যায়নি, যে তিনি কার মেয়ে ছিলেন বা তার নাম কি, এরম কিন্তু কোনো নথি নেই। মনে করা হয়, তবে এটা ঠিক, জব চার্নকের যে স্ত্রী ছিলেন তিনি কিন্তু ভারতীয় ছিলেন, এবং তাদের অনেকগুলি সন্তানও ছিল। তাদেরকে বলা চলে তারা অ্যাংলো ইন্ডিয়ান, এবং তারা কিন্তু সত্যি ছিল, এই ঘটনা সত্যি। কিন্তু তার নাম কি এবং তিনি কোন বংশের তা কিন্তু জানা যায় না। তবে মনে করা হয় তিনি হিন্দু ছিলেন। তিনি স্থানীয় রাজনীতিকে বুঝতেন, বাংলা ভাষাও নাকি তিনি শিখেছিলেন। মাঝে মাঝে দেশি পোশাকও পরতেন। তিনি বাঙালি ব্যবসায়ী, শিল্পী আর জমিদারদের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন। বিশেষ করে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে তার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই পরিবারই সুতানুটি, কলকাতা আর গোবিন্দপুর গ্রামের মূল মালিক ছিল। সুতানুটিতেই চাণক্যের প্রথম বসতি ছিল, ছোট কিন্তু খুব কৌশলপূর্ণ। নদীর ধারে গুদামঘর, ছোট্ট অফিস, থাকার জায়গা সবকিছু তিনি করে তুলেছিলেন। স্থানীয় গল্প বলছে তাকে নানা প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে লড়তে হয়েছিল। মাঝে মাঝে ছোটখাটো গোলমালও হতো। ডাকাতি ঠেকাতে নদীর ধারে ছোট বাঁধ বা প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল। চাল, কাপড় আর লবণের ব্যবসাও পথ তখন থেকে তৈরি হতে থাকে। নথিতে যেটা খুব সাধারণ ব্যবস্থা বলা হয়েছে, বাস্তবে সেটাই ছিল খুব সতর্ক একটা পরিকল্পনা। এবার আসে জমি কেনাকাটার ঘটনা। ১৬৯৮ সালে কোম্পানি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে এই তিনটি গ্রাম কিনে নেয়। নথিতে এটা খুব সহজ মনে হলেও আসলে ছিল একটা কঠিন আলোচনার ফল। জমিদাররা কি করলো, তারা তাদের প্রভাবটা কিন্তু বজায় রাখলো, আর কোম্পানি পেল বৈধভাবে বসতি করার সুযোগ। এই জমি ক্রয়ই কলকাতার আনুষ্ঠানিক জন্মের প্রথম ধাপ। জব চার্নক শুধু প্রশাসক নন, মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করেছিলেন। তিনি ব্যবসা, নিরাপত্তা, মাল পরিবহন, নদীপথে টহল, এই সব কিছুর ব্যবস্থা করেছিলেন। আর কলকাতার ভিত্তি কিন্তু এভাবেই ধীরে ধীরে গড়ে উঠছিল। এরপরে কিন্তু এই জব চার্নককে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়, যদিও ইতিহাসে এই দাবি নিয়ে বেশ বিতর্ক আছে। কারণ তিনটে গ্রাম, তাদের পুরনো সংস্কৃতি, বাজার আর মানুষ, এগুলো অনেক আগেই তো ছিল। তাহলে জব চার্নক কেনই বা প্রতিষ্ঠাতা হতে যাবে কলকাতার? শহর একা একজনের হাতে তৈরি হয়নি, এ কথা একদমই ঠিক। শহর প্রত্যেকের মিলিত প্রয়াসেই তৈরি হয়। তবে এর ভিত্তিটা স্থাপন করেছিলেন এই জব চার্নক।
কলকাতার জন্ম তাই শুধু এক মানুষের গল্প নয়, একটা নদীর গল্প, গ্রামের গল্প, ব্যবসায়ীদের গল্প, কৌশল আর বেঁচে থাকার গল্প, একটা নিঃশব্দ প্রেমের গল্প। চাণক্যের আগমন ছিল বড় গল্পের একটা ছোট্ট স্ফুলিঙ্গ, যে গল্পের শেষে জন্ম নেয় আমাদের সব থেকে প্রিয় কলকাতা শহর। এবার চাণক্যের ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো তার একজন ভারতীয়, সম্ভবত হিন্দু স্ত্রী। এটি কেবল লোককথা নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথিতে উল্লেখ আছে যে চাণক্যের একাধিক সন্তান ছিল, যাদের মা ছিলেন ভারতীয় নারী। ইউরোপীয় অফিসারদের মধ্যে স্থানীয় নারীকে জীবনসঙ্গী করা তখন বেশ বিরল হলেও অজানা ছিল না। তবে যে গল্পটা সবচেয়ে বেশি প্রচলিত, যে জব চাণক্য এক হিন্দু বিধবাকে সতীদাহ থেকে উদ্ধার করে বিয়ে করেছিলেন, এটি ঐতিহাসিকভাবে কিন্তু প্রমাণিত নয়, শুধুই লোককথা। সত্যি কি মিথ্যে তা আমরা জানি না। আধুনিক ইতিহাসবিদদের মতে এই সতীদাহ উদ্ধারের গল্পটি 1900 শতকে রচিত এবং এটি মূলত চাণক্যকে উদার মানবতাবাদী রূপে দেখানোর একটা রোমান্টিক উপস্থাপনা হতে পারে। জব চাণক্যের আরেকটা বিশেষ গুণ ছিল, তিনি কিন্তু এই দেশীয় ধর্মীয় আচার আচরণকে কখনো অবজ্ঞা করেননি। তিনি সব সময় কিন্তু এই সব কিছুকে সম্মান দিয়েছেন। এমনকি তিনি ব্রাহ্মণদের সাথে অনেক সময় আলোচনায়ও বসতেন। তাদের সাথে আমাদের শাস্ত্র, ধর্মীয় আচার, নিয়ম এই সব কিছু নিয়ে তিনি কিন্তু জানার চেষ্টা করতেন। এছাড়াও একটা নথিতে পাওয়া গেছে যে কালীঘাট মন্দিরে যে পুজো হয়, সেই পুজোকেও তিনি খুবই শ্রদ্ধা করতেন এবং এই মন্দির তৈরিতেও তার কিন্তু ভূমিকা ছিল। কালীঘাট মন্দির না, অন্য কোনো মন্দিরের প্রতি তার কিন্তু কোনো বিরূপ মন্তব্য বা এমন কোনো কিছু পাওয়া যায়নি। পরের দিকের ব্রিটিশ অফিসারদের মধ্যে কিন্তু তাদের যে ধর্মীয় আচার আচরণ দেশীয়, সেগুলোর প্রতি খুবই অবজ্ঞা দেখা গেছে, কিন্তু জব চাণক্যের মধ্যে কিন্তু এমন কোনো জিনিস কখনো লক্ষ্য করা যায়নি। এবার তার জীবনযাত্রা। ইউরোপীয় জীবনধারা পুরোপুরি বজায় রাখার বদলে জব চাণক্য অনেকাংশেই দেশীয় জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন। ঐতিহাসিক বিবরণে দেখা যায় তিনি ভারতীয় রান্না খেতেন, স্থানীয় পোশাক পরতেন, বিশেষত গরম এবং বর্ষা। তিনি সবসময় স্থানীয় বিরোধ এড়াতে সচেষ্ট ছিলেন, অপ্রয়োজনীয় সামরিক আগ্রাসন থেকেও বেশ দূরে থাকতেন। সামাজিক সংঘর্ষের ক্ষেত্রে সমঝোতার পথ বেছে নিতেন। জব চাণক্যের মৃত্যু হয় 1692 সালে। তার সমাধি আজও কলকাতায় রয়েছে। জব চাণক্য কিন্তু কখনোই নিজেকে কলকাতার শাসক হিসেবে চাননি দেখতে। তিনি কিন্তু সবসময় বাণিজ্য করতে চেয়েছিলেন এখানে, এবং সেই কারণেই তিনি সবসময় এটা মনে করতেন যে এখানে বাণিজ্য করতে হলে স্থানীয়দের মনকে বুঝতে হবে, আর সেই কারণেই তিনি সবার সাথে একেবারে মিলেমিশে গিয়েছিলেন। আর এখানেই আরেকটা জিনিস, ব্রিটিশরা অনেক নথিতে এটা অস্বীকার করেন যে জব চার্নক কিন্তু এখানকার প্রতিষ্ঠাতা, কারণ তার মনোভাব ছিল ব্রিটিশদের ঔপনিবেশিক মনোভাবের সাথে একদমই আলাদা। কারণ তিনি কিন্তু কখনো আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতি কোনো কিছুকে কখনো অপমাননা করেননি, তিনি সবকিছুকেই সম্মান করতেন। অতএব তাই ব্রিটিশরা কিন্তু এটা বলতে বেশ দ্বিধায় পড়ে যে কলকাতার প্রতিষ্ঠাতা হলেন জব চার্নক। তবে একটা কথা ঠিক, কোনো একজনের পক্ষে তো একটা শহর গড়া সম্ভব নয়। অনেকের মিলিত প্রয়াসেই একটা শহর গড়ে ওঠে, যেটা আজকের শহর কলকাতা। তবে এই কলকাতা গড়ার পেছনে তার অবদান ছিল এ কথাও অনস্বীকার্য। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।